আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে ক্লাস 8 এর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ 5 এবং পাঠ 6 এ যে কাজগুলি রয়েছে এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো পাঠ 5, তাই না? এই পাঠ 5 থেকে কিন্তু তোমাদের এখানে একটি কাজ দেওয়া রয়েছে, তাই না? এই কাজটি তোমাদেরকে সমাধান করতে হবে এবং পাঠ 6 থেকেও কিন্তু মূলত দুইটি কাজ দেওয়া রয়েছে, তাই না? পাঠ 6 থেকে কিন্তু তোমাদেরকে দুইটি কাজ দেওয়া হয়েছে, এই যে কাজ 1 এবং কাজ 2। তো চলো আমরা পাঠ 5 এবং পাঠ 6 এর কাজের উত্তরগুলো একটু দেখে ফেলি। দেখো পাঠ 5 থেকে প্রথমে যে কাজটি তোমাদেরকে দিয়েছে বলা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকার এর পরিচয় দাও। উত্তর অর্থাৎ সমাধানটি দেখো যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকারের পরিচয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যা ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ছিল। এই সরকার 10 এপ্রিল 1971 সালে গঠিত হয় এবং আনুষ্ঠানিকভাবে 17 এপ্রিল 1971 সালে ভারতের মুজিবনগর সাবেক বৈদ্যনাথতলা মেহেরপুর শপথ গ্রহণ করে। এই সরকারই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনা এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন আদায়ে দায়িত্ব পালন করে। এরপর দেখো সরকারের মূল কাঠামো, যেখানে রাষ্ট্রপতি হিসেবে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন পশ্চিম পাকিস্তানে বন্দী থাকায় কার্যত তার দায়িত্ব প্রতিস্থাপিত ছিল। প্রধানমন্ত্রী ছিল তাজউদ্দিন আহমেদ, উপরাষ্ট্রপতি ছিল সৈয়দ নজরুল হক, রাষ্ট্রপতির অনুপস্থিতিতে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। অর্থ পরিকল্পনা ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিল ক্যাপ্টেন এম মনসুর আলী, পররাষ্ট্র আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিল খন্দকার মোশতাক আহমেদ, সশস্ত্র বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি ছিল এম এ জি উসমানী। আচ্ছা, এরপর পার্ট 6 থেকে তোমাদের এখানে যে কাজটি দিয়েছে দেখো, পার্ট 6 এ প্রথমে যে কাজটি রয়েছে তোমাদেরকে বলা হচ্ছে যে বাংলাদেশের মানচিত্র অঙ্কন করে মুক্তিযুদ্ধের সেক্টরগুলো চিহ্নিত করো, তাই না? দেখো সমাধান, মুক্তিযুদ্ধের 11টি সেক্টর। মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ পরিচালনার সুবিধার্থে বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করে 11 জন সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। প্রত্যেক সেক্টর বেশ কয়েকটি সাব সেক্টরে বিভক্ত ছিল। সেক্টরগুলোর পরিচয় নিচে তুলে ধরা হলো। আচ্ছা, তো এখানে কিন্তু তোমাদের এখান থেকে যে মানচিত্রটি রয়েছে আর কি বাংলাদেশের মানচিত্র অনুযায়ী মুক্তিযুদ্ধের সেক্টরগুলোকে বিভক্ত করো, তাই না? তো দেখো এই চিত্রটি কিন্তু তোমাদেরকে এখানে আঁকাইতে বলেছে। হ্যাঁ, তো এখান থেকে দেখে কিন্তু খুব সুন্দর করে তোমরা চিত্রটি আঁকিয়ে ফেলতে পারো, তাই না? আচ্ছা, তারপরে কি বলেছে দেখো, আমরা একটু প্রত্যেকটা সেক্টরের একটু ছোট করে বর্ণনাগুলো একটু দেখে নেই। দেখো 1 নম্বর সেক্টর যা চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত এলাকা জুড়ে ছিল। 2 নম্বর সেক্টর ছিল নোয়াখালী, আখাউড়া, ভৈরব রেল লাইন পর্যন্ত, কুমিল্লা জেলা, সিলেট জেলার হবিগঞ্জ, বর্তমানে এটা আর কি হবিগঞ্জ। আচ্ছা, ঢাকা ও ফরিদপুর জেলার কিছু অংশ ছিল। 3 নম্বর সেক্টর ছিল আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, সিলেট ঢাকা জেলার অংশবিশেষ ও কিশোরগঞ্জ। আচ্ছা, এরপর 4 নম্বরের সেক্টরে কি ছিল দেখো, 4 নম্বরের সেক্টরে ছিল সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই শায়েস্তাগঞ্জ রেললাইন ছাড়াও পূর্ব ও উত্তর দিকে ডাউকি সড়ক পর্যন্ত অঞ্চল। 5 নম্বর সেক্টর ছিল সিলেট জেলার পশ্চিমাঞ্চল, সিলেট ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ ময়মনসিংহ সড়ক পর্যন্ত এলাকা। 6 নম্বর সেক্টর ছিল রংপুর জেলা দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা বর্তমান জেলা, তাই না? 7 নম্বর সেক্টর ছিল দিনাজপুর জেলার দক্ষিণাঞ্চল, রাজশাহী, পাবনা ও বগুড়া জেলা। 8 নম্বর সেক্টর ছিল কুষ্টিয়া, যশোর, ফরিদপুরের অধিকাংশ এবং খুলনা জেলার দৌলতপুর সাতক্ষীরা সড়ক পর্যন্ত এলাকা। এরপর দেখো 9 নম্বর সেক্টর কি ছিল, 9 নম্বর সেক্টর ছিল দৌলতপুর সাতক্ষীরা সড়ক থেকে খুলনা জেলার দক্ষিণাঞ্চল, ফরিদপুর জেলার অংশবিশেষ এবং বরিশাল ও পটুয়াখালী জেলা। 10 নম্বর সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, সমুদ্র উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নৌপথ। 11 নম্বর সেক্টর ছিল কিশোরগঞ্জ ছাড়া ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা। এবার কাজ 2টা আমরা এখান থেকে দেখে নিই। তোমাদের পার্ট 6 এর কাজ 2 কি বলা হচ্ছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ মুজিবনগর সরকারের গঠন ও কাজের বর্ণনা করো। সমাধানটি দেখো, 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরতা, হত্যাযজ্ঞ এবং দমন পীড়নের বিরুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ পরিচালনার জন্য একটি সাংগঠনিক ও কার্যকরী সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা যায়। এ প্রেক্ষাপটে 10 এপ্রিল 1971 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়, যা ইতিহাসে মুজিবনগর সরকার নামে পরিচিত। 17 এপ্রিল 1971 সালে ভারতের পশ্চিমবঙ্গের মেহেরপুর জেলার বৈদ্যনাথ
বৈদ্যনাথ তলা, পরবর্তীতে মুজিবনগর নামে পরিচিত এই সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। তো দেখো এখানে আমরা মুজিবনগর সরকারের কাজ ও ভূমিকাগুলি একটু দেখে নিই। মুজিবনগর সরকারের কাজ ও ভূমিকা আমরা কিন্তু এগুলো একটু পয়েন্ট করে লিখে দিয়েছি। তো পয়েন্ট করে লিখলে সবসময় প্রশ্নগুলো কিন্তু সুন্দর এবং গোছালো দেখতে মনে হয়। 1 নম্বরে দেখো, 1 নম্বরে বলা হচ্ছে কি যে মুক্তিযুদ্ধ পরিচালনা, তাদের প্রধান এবং মুখ্য একটি কাজ ছিল মুক্তিযুদ্ধ পরিচালনা করা। মুক্তিযুদ্ধের 11টি সেক্টর গঠন করে এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ নিশ্চিত করে। বিভিন্ন সামরিক পরিকল্পনা বাস্তবায়ন করে, যার মধ্যে গেরিলা যুদ্ধ কৌশল বিশেষভাবে উল্লেখযোগ্য। 2 নম্বর, আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক তৎপরতা। ভারত, সোভিয়েত ইউনিয়ন, ভুটান সহ বিভিন্ন দেশের সমর্থন আদায়ে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়। জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার চিত্র তুলে ধরা হয়। 3 নম্বরে দেখো, শরণার্থী ব্যবস্থাপনা। ভারতের বিভিন্ন শরণার্থী শিবিরের বসবাসকারী প্রায় 1 কোটি শরণার্থীর খাদ্য, বাসস্থান ও চিকিৎসার ব্যবস্থা করা। ভারতের সহযোগিতার শরণার্থীদের মধ্যে সংগঠিতভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা। 4 নম্বর, প্রশাসনিক ব্যবস্থা পরিচালনা। মুক্তিযুদ্ধকালীন সামরিক ও বেসামরিক প্রশাসন পরিচালনার জন্য বিকল্প প্রশাসনিক কাঠামো গড়ে তোলা। বিভিন্ন অঞ্চলে মুক্ত অঞ্চল গঠন করে সেখানে বাংলাদেশের পতাকা উত্তোলন এবং প্রশাসনিক কার্যক্রম চালানো। প্রচার ও গণসংযোগ। আচ্ছা, তো দেখো মুক্তিযুদ্ধের তথ্য সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য বেতার সম্প্রচার ও সংবাদ মাধ্যমের ব্যবহার। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করে মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করা এবং জনগণকে যুদ্ধের তথ্য জানানো। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্নফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এর পূর্বের পাঠগুলোর কাজও কিন্তু আমরা লার্নফ্লুয়েন্সি চ্যানেলে আপলোড করেছি। তোমরা প্লে লিস্টে গেলেই কিন্তু সেখানে পেয়ে যাবে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।